ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। তোমাদের সামনে আবার আমি চলে এসেছি তোমাদের প্রিপারেশনের নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সবাই জানি যে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি মানে আমি সেই পরীক্ষাটির কথা বলছি যেটি খুবই বাজারে চর্চিত এই মুহূর্তে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে অশিক্ষক কর্মী নেওয়ার বিজ্ঞাপন কিন্তু সরকার এখনো না দিলেও সেই বিজ্ঞাপন কিন্তু আমাদের চাকরির বাজারে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তাই এই পরীক্ষাকে মাথায় রেখে তোমরা তোমাদের প্রিপারেশনকে যদি চালিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাদের যুক্ত হতে হবে আমাদের সাথে। আর আমাদের সাথে যুক্ত হলে তোমরা পেয়ে যাবে এই এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির সমস্ত ফ্রি কন্টেন্ট। চলো তাহলে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটি। তোমাদের এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি প্রিপারেশনে যে প্রশ্নগুলি সম্ভাব্য আসার মতো সেই প্রশ্নগুলি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এদের মধ্যে অনেকেই তোমরা রয়েছো যারা অনেক দিন ধরে প্রিপারেশনে রয়েছো, তাহলে তারা দেখে নাও যে এই কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারছো কিনা। আর যদি নিজেদের সলভ করতে কোথাও সমস্যা হয় তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই, আমরা রয়েছি তোমাদের সাথে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। আজকের প্রথম প্রশ্ন, দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ আরবিআই ইজ ফর্ম। আরবিআই এর যে আর্থিক বর্ষ সেটা কবে থেকে শুরু হয়? অপশন এ এপ্রিল টু মার্চ, অপশন বি জুলাই টু জুন, অপশন সি জানুয়ারি টু ডিসেম্বর, অপশন ডি আগস্ট টু জুলাই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। RBI follows financial year of July to June. It was changed from January to December in 11th March 1940. অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি যে আমাদের যে আমরা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ যে নর্মাল ব্যাংকগুলো রয়েছে, এছাড়াও যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, সেখানে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হয়। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু তার ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয় এবং মার্চে হয় তার ইয়ার এন্ডিং। কিন্তু আরবিআই কিন্তু তার ফিনান্সিয়াল ইয়ার হিসেবে অর্থাৎ আর্থিক বর্ষ হিসেবে কিন্তু জুলাই টু জুনকেই কিন্তু বেছে নিয়েছে। এর আগে আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার ছিল যেটা জানুয়ারি টু ডিসেম্বর মাস, সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হয়ে জুলাই টু জুন হয়েছে। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী লঞ্চ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন 1930 ফ্রম সবরমতী আশ্রম, আহমেদাবাদ, পোরবন্দর অ্যান্ড ডান্ডি। মহাত্মা গান্ধী তার যে সিভিল ডিসোবিডিয়েন্স, সেই যে সিভিল ডিসোবিডিয়েন্সটা 1930 সালে যে শুরু করেছিলেন সেইটা কোথায় তিনি শুরু করেছিলেন? অপশন এ বলেছে সবরমতীতে, অপশন বি বলেছে আহমেদাবাদে, অপশন সি বলেছে পোরবন্দরে, অপশন ডি বলেছে ডান্ডিতে। তোমরা যারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা জানো অবশ্যই কিন্তু তারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও বা আলোচনা করো এর অ্যান্সারটা আসলে কোনটি। এর আসল অ্যান্সার কিন্তু অপশন এ। মহাত্মা গান্ধী লঞ্চ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট অন 12 মার্চ 1930। 1930 12 মার্চ মহাত্মা গান্ধী কিন্তু সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু শুরু করেছিলেন। কংগ্রেস স্প্রেড মুভমেন্ট অ্যাট অল ওভার ইন্ডিয়া। ভারতের প্রতিটি কোনায় কোনায় কিন্তু এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল। সিভিল ডিসোবিডিয়েন্স মানে হচ্ছে কিন্তু যে আইন অমান্য যে আন্দোলন, এবং এই আইন অমান্য আন্দোলন কিন্তু আইন অমান্য নয়, সিভিল ডিসোবিডিয়েন্স হচ্ছে তোমার ব্রেক অফ সল্ট ল, যে নুন যে একটা ব্যাপার ছিল, তারা যে সমস্ত কিছুর উপর যে একটা মানে আইন করার নামে যে বেআইনি জুলুম তারা চালাচ্ছিল, সেই বেআইনি জুলুমকে কিন্তু তারা নস্যাৎ করে দেওয়ার জন্য কিন্তু সিভিল ডিসোবিডিয়েন্স মহাত্মা গান্ধী শুরু করেন। এবং এই সিভিল ডিসোবিডিয়েন্স কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার আর কারণ কি? সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার আর মেইন কারণ ছিল
একটাই, যে ইংরেজদের গঠনমূলক বিরোধিতা না করতে পারলে ইংরেজদের পরাধীনতা থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। সেই কারণেই কিন্তু আইন অমান্য আন্দোলন অর্থাৎ সিভিল ডিসোবিডিয়েন্স কিন্তু তিনি শুরু করেছিলেন। ইন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার দিস মুভমেন্ট সাপোর্টেড বাই খান আব্দুল গফর খান। নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে কিন্তু খান আব্দুল গফর খান বা যিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে কিন্তু পরিচিত, তিনি কিন্তু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে প্রভিন্সটা ছিল সেখানে কিন্তু এই আন্দোলনটাকে খুব ভালোভাবে স্প্রেড করেছিলেন। দিস মুভমেন্ট সাসপেন্ডেড বাই গান্ধী আরউইন প্যাক 1931। এর পরবর্তীতে গান্ধীজির সাথে লর্ড আরউইনের 1931-এ গান্ধী আরউইন প্যাক স্বাক্ষরিত হয় এবং তার মাধ্যমেই কিন্তু এই মুভমেন্টটি সাসপেন্ডেড হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন দ্য ইয়ার। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1526, অপশন বি 1556, অপশন সি 1761, অপশন ডি 1776। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। তৃতীয় পানিপথের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল 1761 খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে? আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে কিন্তু এই তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং মারাঠারা কিন্তু পরাজিত হয়েছিল আহমদ আবদালির যে শাহ আবদালির যে সৈন্যবাহিনী ছিল অর্থাৎ আহমদ শাহ আবদালির কাছে কিন্তু তারা পরাজয় স্বীকার করেছিলেন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ স্টেট ইন ইন্ডিয়া। এর মধ্যে কে ইন্ডিয়ার এক্সিকিউটিভ হেড? অপশন এ প্রাইম মিনিস্টার, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি ক্যাবিনেট সেক্রেটারি, অপশন ডি ফিনান্স সেক্রেটারি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রেসিডেন্ট ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ স্টেট ইন ইন্ডিয়া। প্রেসিডেন্ট কিন্তু ভারতের একজন এক্সিকিউটিভ হেড অফ স্টেট, অর্থাৎ প্রেসিডেন্টের নামে বা প্রেসিডেন্টের নামেই কিন্তু সমস্ত সরকারের যে সমস্ত কার্যাবলী কিন্তু প্রেসিডেন্টের নামেই কিন্তু করা হয়ে থাকে। সরকারের গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত কিন্তু প্রেসিডেন্টের নাম অনুযায়ী কিন্তু ভারতবর্ষে বা তার নামেই কিন্তু করা হয়, কিন্তু তার নামে করা হলেও আসল ক্ষমতা কিন্তু রিয়েল হেড অফ দ্য স্টেট যদি বলা হয় তিনি কিন্তু হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী কোশ্চেন, পার্লামেন্ট অ্যান্ড কনস্টিটিউশন আর নট মোড অফ। পার্লামেন্ট এবং কনস্টিটিউশন এর মধ্যে কোন মোডটি নয়? অপশন এ লিগাল জাস্টিস, অপশন বি পলিটিক্যাল জাস্টিস, অপশন সি ইকোনমিক্যাল জাস্টিস, অপশন ডি সোশ্যাল জাস্টিস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ইন্ডিয়ান ডেমোক্রেসি সিস্টেম ওয়াজ ফর্মড উইথ অ্যান অবজেক্টিভ অফ প্রোভাইডিং ইট ইজ সিটিজেন সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। ভারতের যে সংবিধান রচনা হয়েছিল এবং ভারতের যে গণতন্ত্র তার মূল লক্ষ্য কি? তার মূল লক্ষ্য হচ্ছে সমস্ত নাগরিককে সামাজিক, অর্থনৈতিক এবং পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক দিক থেকে ন্যায় বিচার প্রদান করা। Preamble of India takes oath to provide justice which is ensured by directive principles of state policy. প্রিয়েম্বলে কিন্তু জাস্টিস সম্পর্কে কিন্তু বলা হয়েছে যাতে ভারতের প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পেতে পারে, ভারতের প্রত্যেকটি মানুষই ন্যায় বিচার পাওয়ার কিন্তু অধিকারী এবং এই বিষয়টাই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালে এর আগে আলোচনা করা রয়েছে। Therefore, Parliament and Constitution are mode of political, economic and social justice. যদিও পার্লামেন্ট এবং কনস্টিটিউশন কিন্তু তৈরি করা হয়েছে মূলত পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং সোশ্যাল জাস্টিসের কথা মাথায় রেখে, but the authority to ensure legal justice has been vested in the judiciary in India. কিন্তু যে অথরিটি রয়েছে তাদের মেইন যে উদ্দেশ্য, তারা লিগাল যে জাস্টিস, সামাজিক যে ন্যায়, সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করার কথা বলে এবং সেই সামাজিক যে ন্যায় পাওয়ার যে বিষয়টা, সেই ন্যায় দেওয়ার অধিকার রয়েছে কিন্তু ভারতের যে বিচার ব্যবস্থা তার হাতে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি ছিল? পার্লামেন্ট অ্যান্ড কনস্টিটিউশন আর নট মোড অফ লিগাল জাস্টিস। পার্লামেন্ট বা কনস্টিটিউশনের কিন্তু কোনো লিগাল জাস্টিসের মোড নেই। লিগাল জাস্টিসের যে বিষয়টা সেটা কিন্তু দেখে হচ্ছে ভারতের বিচার বিভাগ। পরবর্তী কোশ্চেন, গডউইন অস্টিন ইজা। গডউইন অস্টিন আসলে কি? অপশন এ পাস, অপশন বি পিক, অপশন সি টেলিস্কোপ ইনভেন্টর, অপশন ডি জিওলজিস্ট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি,
Godwin Austen, the second highest peak in world after Mount Everest. Mount এভারেস্টের পরে গডউইন অস্টিন হচ্ছে কিন্তু দ্বিতীয় হাইয়েস্ট পিক। ইট ইজ অলসো কল্ড কেটু। গডউইন অস্টিনকে কিন্তু কেটু বলেও কিন্তু জানা যায়। মাউন্ট এভারেস্টের পরে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্টের পরে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, যার অপর নাম কেটু। পরবর্তী কোশ্চেন, নেম দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। এর মধ্যে কোনটি লংগেস্ট লেক? অপশন এ প্যাংগং, অপশন বি পুলিকট, অপশন সি কোল্লেরু, অপশন ডি ভেম্বেনাথ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভেম্বেনাথ ইজ দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেম্বনাথ হ্রদ। এর লেন্থ হচ্ছে 96.5 কিলোমিটার এবং এর ওয়েট যেটা, এর হচ্ছে যেটা প্রস্থ যেটা, সেটা হচ্ছে কিন্তু 14 কিলোমিটার। অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য স্টেট অফ কেরালা। কেরালায় বহু লেক রয়েছে, সেই লেকগুলোর মধ্যে কিন্তু ভেম্বনাথ হচ্ছে কিন্তু সব থেকে বড় একটি লেক। তাহলে আমাদের কাছে যদি প্রশ্নে এটা জানতে চাওয়া যায় যে ভেম্বনাথ লেক কোথায়, ভারতের কোথায় রয়েছে এর লোকেশন, তাহলে এর লোকেশন কিন্তু হবে কেরালা। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের লোকেশন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ অমৃতসর, অপশন বি দেরাদুন, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি চেন্নাই। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন is the space agency of Indian government. Its headquarter in the city of Bengaluru. Indian Space Research Organization এর যে স্পেস এজেন্সি, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের স্পেস এজেন্সি, এর হেডকোয়ার্টার কিন্তু বেঙ্গালুরু শহরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ লোকেটেড ইন ওয়াশিংটন ইউএসএ, অপশন বি লন্ডন ইউকে, অপশন সি জেনেভা সুইজারল্যান্ড, অপশন ডি নিউ দিল্লি ইন্ডিয়া। এই যে হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এর হেডকোয়ার্টার কোথায়? তোমরা কি বলতে পারবে এর হেডকোয়ার্টার কোথায়? এটা কিন্তু অনেক পরীক্ষাতেই কিন্তু আসে। তাই এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসন্ন যে SSC গ্রুপ C-D পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগে বহু পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। কারণ দেখো, পরীক্ষাতে কিন্তু একটা পার্ট জিকে যে পোর্শনটা থাকে, সেখানে কিন্তু পলিটি থেকে একটা পার্ট থাকে, আর পলিটি থেকে পার্ট থাকা মানে এই ধরনের কোশ্চেন কিন্তু সেখানে আসতেই পারে। রাইট অ্যান্সার কিন্তু এর হবে অপশন সি, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ অ্যান ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন হুইচ রেগুলেটস ইন্টারন্যাশনাল ট্রেড। দ্য WTO অফিসিয়ালি কমেন্সড 1st January 1995 আন্ডার দ্য মারাক্কেশ এগ্রিমেন্ট। 1995-এ যে মারাক্কেশ এগ্রিমেন্ট হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে কিন্তু WTO গড়ে তোলা হয় এবং WTO এর সদর দপ্তর কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে। এর মূল কাজ হলো সারা ভারতে যে ইন্টারন্যাশনাল ট্রেডগুলো, সারা বিশ্বে যে ইন্টারন্যাশনাল ট্রেডগুলো চলে, সেই সমস্ত ট্রেডে এর যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে নজরদারি করা, সে বিষয়গুলোকে কন্ট্রোল করা, সমস্ত কিছুই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করে থাকে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড। সাউন্ডের ইন্টেন্সিটি কোনটা দিয়ে মাপা হয়, বা SI ইউনিট কোনটা? অপশন এ ডেসিবেল, অপশন বি নিউটন, অপশন সি হার্টজ, অপশন সি টেসলা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্য SI ইউনিট অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ ডেসিবেল। আমরা সবাই জানি যে সাউন্ডকে কিন্তু মাপা হয় ডেসিবেলে। অনেক সময় আমরা যখন রাস্তা দিয়ে যাই, দেখতে পাবে একটা ইলেকট্রনিক্স বোর্ড কিন্তু কলকাতার রাস্তায় কিন্তু দেখা যায়। সেই রাস্তায় দেখতে পাবে, বা এক্সপ্রেস ওয়েগুলোতেও দেখা যায়, সেখানে সারাক্ষণ একটা 50 ডেসিবেল ডিবি বা 60 ডেসিবেল সাউন্ড এরকম করে দেখা যায়। তার মানে হচ্ছে এই যে এত গাড়ি যাচ্ছে বা মানুষ কথা বলছে বা হয়তো কোনো মাইক চলছে সেখানে, এর ফলে ওখানে শব্দের সীমা কতটা, তার শব্দের ইন্টেন্সিটিটা কতটা রয়েছে, সেটা কিন্তু ওই বোর্ডগুলোতে কিন্তু ডিসপ্লে করে দেখানো হয়। তাই অনেক আমরা এটাও দেখি যে বলা হয় যে 60 ডেসিবেল পর্যন্ত সাউন্ডের পরিমাণ ঠিক আছে, তার বেশি যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু শব্দ দূষণের কারক হয়ে যায়। তাই সবসময় বলা হয় মাইক হোক কি যে কোনো কিছু হোক,
তার সাউন্ড যেন 60 ডেসিবেলের নিচে থাকে। ওই কারণেই কিন্তু সবসময় বলা হয় যে যে ধরনের শব্দবাজি রয়েছে, যে শব্দবাজিগুলো শব্দ দূষণের কারক, অর্থাৎ যার সাউন্ড মারাত্মক বেশি 60 ডেসিবেলের বেশি, সেই সংক্রান্ত বাজিগুলোকে কিন্তু নিষিদ্ধ করা হয় এবং সেগুলোকে কিন্তু ফাটানোতেও কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ছিল আজকে তোমাদের জন্য আমাদের নিয়ে আসা এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির জিএস এর কিছু কোশ্চেন। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর সেই সঙ্গে আমাদের সাথে ফ্রিতে প্রিপারেশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই জয়েন হতে হবে আমাদের চ্যানেলে। তাইলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।